আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে বঞ্চনার শিকার ৭৬৪ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার উচ্চতর পদে ভূতাপেক্ষ পদোন্নতির আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ১১৯ জনকে সচিব, ৪১ জনকে গ্রেড 1, ৫২৮ জনকে অতিরিক্ত সচিব, ৭২ জনকে যুগ্ম সচিব এবং ৪ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিয়মিত ব্রিফিংয়ে সরকারের উপদেষ্টা পরিষদের বরাত দিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রত্যেক কর্মকর্তার জন্য প্রযোজ্য তারিখ থেকে উচ্চতর পদে পদোন্নতির আদেশ জারি করা যেতে পারে বলে জানান তিনি। এদিকে উপদেষ্টা পরিষদ বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান প্রেস সচিব। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেনের সঞ্চালনায় খ্রিস্টান ধর্মের নেতাদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চ বিশপ বিজয় এন ডিক্রুজ, দ্য ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব ইগলাসিওস হেমন্ত কোড়াইয়া এবং বাংলাদেশ খ্রিস্টান মহাজোটের প্রেসিডেন্ট ড্যানিয়েল নির্মল ডি কস্তা। বক্তব্যে তারা প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ উদারতা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন এবং খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সকল সম্প্রদায়ের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে সে বিষয়ে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যগণ নিরলসভাবে দায়িত্ব পালন করছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা-সো কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শনকালে তিনি কথা বলেন। এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশের গর্ব। এছাড়াও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধিশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। আর ঢাকায় জিওসি ৯ পদাতিক ডিভিশন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে নিরাপত্তা প্রদান করার জন্য, এবং সংশ্লিষ্ট সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনে অধৈর্য হয় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে। সংস্কার কমিশন রিপোর্ট দিলে তারা সে অনুযায়ী কাজ করবেন। 2025 সালের শেষ থেকে 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে এবং সেই রিপোর্টগুলো নিয়ে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এবং আরও স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে সরকার যাবে এবং সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা একটা ইলেকশনের দিকে যাব। ইলেকশন কমিশনের দিকে কাজ করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাস করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না। বিষয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায়ে তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি।
আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে, অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। সকালে গাইবান্ধা ইসলামী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। এদিকে ঢাকা রংপুর মহাসড়কে পীরগঞ্জ বাস স্ট্যান্ডে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পথসভায় তিনি বলেন, জামায়াতকে অবৈধভাবে অবৈধ করেছিল, আজ বৈধ হয়েছে, আর এখন জনগণের ঘৃণার পাত্র হয়েছে। তারা তিনটা নির্বাচন করেছেন, তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করেননি, কিন্তু এখন কিছু সুশীল আওয়ামী লীগকে নিয়ে মায়া কান্না করছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলাকে খেয়ে চিবিয়ে হজম করে ফেলেছে। কিছু সুশীল এখন মুখ তুলে বলে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে আসতে পারবে? আওয়ামী লীগকে কখনো নির্বাচন চেয়েছে? আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিনটি নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়ার, তারা তো দেয় নাই। যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না, আপনারা কারা? মার যেখানে দরদ নাই সন্তানের প্রতি, আপনি মাসি চিৎকার দেন কেন? গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, জুলাই গণহত্যার মাস্টার মাইন্ড শেখ হাসিনা। সরকারকে অবশ্যই ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর মাঝে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে যে ফেসিবাদের পরিণতি এই। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, কে ক্ষমতায় আসবে তা এখন বলা যাচ্ছে না, তাই বৃষ্টি যেদিকে সেদিকে ছাতা এমনটা করবেন না। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেনাদের সাথে খাতিল করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। তো এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে এইরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। 6টি সংস্কার কমিশন শীঘ্রই তাদের প্রস্তাবনা জমা দেবে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এরপর মূল কাজ সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলের। সকালে রাজধানীর সিডা মিলনায়তনে এক সেমিনারে তিনি সব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হবে বাস্তবায়ন করা। গত কমাসের ঘটনা তাদের স্মৃতিতে থাকলে তারা সঠিক দায়িত্ব পালন করবে। রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ অংশীজন উল্লেখ করে তাদের অতীতের ভুলভ্রান্তির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। সংস্কারের যে ধারণা, যে প্রস্তাব, যে অঙ্গীকার করা হয়েছিল তার সুফল আমাদের ঘরে উঠেনি, বরং সিদ্ধাই হয়ে গিয়েছে। সংস্কারের যে মূল্যাচলন হয়েছিল 2007 সালে, 2008 সালে, এবং তারা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আনার অঙ্গীকার করেছিল। তারা অঙ্গীকার করেছিল প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কোনো রকম দলীয়করণ হবে না, সুস্পষ্ট হবে। এরপরে আমাদের বিচারপতি, সাবেক বিচারপতি হাবিবুর রহমান কি বলেছিলেন আপনাদের মনে আছে কিনা, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, দেশটা 2011 সালে দেশটা আজ বাজিকরদের হাতে। মানে আমরা রাতের পরিবর্তে দিন না হওয়ার পরিবর্তে দিনের পরিবর্তে রাত হয়ে গিয়েছে। তিনি সেই কথা বলেছেন, ব্যাপক আক্রমণের শিকার হয়েছিলেন। জুলাই আগস্টে গণহত্যার সময় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এক এমপি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ হয়ে আদেশ দেন। এ সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে বিচার কাজ সহজ হবে। এর আগে গত 11 সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে 6 জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে পৃথক 2টি অভিযোগ দায়ের করা হয়। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এটা
এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ে, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম মিন্টু দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হলেন। সকাল 11টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2 থেকে মুক্তি পান তিনি। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল 11টা 4 তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার পরিবারের সদস্যরা কারা ফটকে উপস্থিত ছিলেন। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় ফাঁসির সাজা পেয়েছিলেন আব্দুস সালাম পিন্টু। গত 1 ডিসেম্বর এই মামলার সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অতীতের মতো বড়দিন উপলক্ষে রাজধানীতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছে ডিএমপি। সকালে কাকরাইলের সেন্ট মেরিস গির্জা নিরাপত্তা মহড়া শেষে কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদ করিম। বলেন, গির্জাগুলোতে নিরাপত্তা বেষ্টনীতে তৈরিতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠে থাকবে বলেও জানান ডিএমপির এই শীর্ষ কর্মকর্তা। 4 সমূহে নির্বিঘ্নে বড়দিনের আনন্দ উৎসব করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের থানা পুলিশের পাশাপাশি সোয়াট টিম, আমাদের বোম ডিসপোজাল ইউনিট সহ স্পেশালাইজড ইউনিটগুলো এই কাজে এগিয়ে আসছে এবং আমরা আশা করি এই বড়দিন উপলক্ষে আমাদের যে খ্রিস্টান সম্প্রদায়ের সম্পূর্ণ আনন্দ উদযাপনের সহিত এবং নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে সক্ষম হবে। আজকে সন্ধ্যা থেকে আমাদের বড়দিন উৎসব শুরু হয়ে যাবে। আর আমরা খুবই আনন্দের সাথে বলছি যে সুন্দর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ডিএমপি পুলিশ বাহিনী, সোয়াট বাহিনী এখানে ইতিমধ্যেই তাদের মহড়া দিয়েছেন। কোম্পানি ও ব্যক্তি শ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা 1 মাস বাড়িয়েছে সরকার। সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক 2 আদেশে তথ্য জানানো হয়েছে। নতুন আদেশ অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করদাতারা আগামী বছর 31 জানুয়ারি পর্যন্ত এবং কোম্পানি শ্রেণীর করদাতারা নতুন বছরের 15 ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর বিবরণী জমা দিতে পারবেন। আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত, আর কোম্পানি শ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল নতুন বছরের 15 জানুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়া হবে। কক্সবাজারের উখিয়ার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে 574টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মীরা। দুপুরে 1:45টার দিকে উখিয়া উপজেলার কুতপালং এলাকার লম্বাশিয়া 1 ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি জানান, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, সেনাবাহিনী, এপিবিএন পুলিশ ও সিপিপি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে 768টি। এর মধ্যে আছে এসি কেবিন 48টি, এসি চেয়ার 320টি ও শোভন চেয়ার 400টি। আজ মঙ্গলবার ট্রেনটি বিকাল 12টায় বগিতে 500 জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, যা 4.25 ঘন্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। অর্থাৎ সন্ধ্যা 7টা 10 মিনিটের সময় ট্রেনটি ঢাকা পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন 1041 টাকা, এসি চেয়ার 869 টাকা এবং শোভন চেয়ার 455 টাকা। বেনাপোল রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী উঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার। আমি সাতক্ষীরা থেকে আসছি, আমি আজকে ঢাকা যাব আমার ফ্যামিলি সহ। সো আশা করতেছি খুব ভালো সার্ভিস পাবো নতুন ট্রেনে। আমি যশোর থেকে বেনাপোলে এসেছি, খুবই ভালো লেগেছে। এদের থেকে আমাদের যোগাযোগ সুবিধা হবে ঢাকায় যাওয়ার জন্য। খুব আনন্দ এবং আমরাই প্রথম যাত্রী, ফার্স্ট টাইম যাচ্ছি ট্রেনে বেনাপোল টু ঢাকা।
কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। 22 ও 23 ডিসেম্বর অনুষ্ঠিত দুটি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। রবিবার সন্ধ্যায় ইনানীতে হোটেল সি পার্লের সামনে সমুদ্র তীরে আয়োজন করা হয় ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। পরের দিন সোমবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনে আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পরিচালক জাকিয়া সুলতানা, মাইক্রোটেক কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ ডিরেক্টর নিশাত তাসনিম সূচি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, জিয়াউল আলম, এফসিএ ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান ও রফিকুল ইসলাম, এফসিএস ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের চিফ বিজনেস অফিসার সোহেল রানা, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, আবদুল্লাহ আল মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম উপস্থিত ছিলেন। দুটি সম্মেলনই সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। অতিথিদের আনন্দ ও বিনোদনের মাত্রা আরও বাড়িয়ে তুলতে ছিলেন দেশের বিখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 5 দিনব্যাপী রিহাব মেলা। মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আকিজ বসরির গ্লাস, আশিয়ান সিটি, বিআরবি কেবলস, হ্যাভিলি সিটি সহ 2 শতাধিক বিভিন্ন কোম্পানি দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য তাদের পণ্য সাজিয়ে বসেছে মেলায়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। বিশ্বজুড়ে বর্তমানে 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। কুয়েতের সংখ্যাটা কম নয়। দেশটিতে 3 লাখের মতো বাংলাদেশি রয়েছেন। কুয়েত প্রতিনিধি আল আমিন রানা জানান, বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার তাগিদ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, কুয়েতে বাংলাদেশিদের আইন অমান্য করার প্রবণতা বেশি। এ কারণে এখানে বাংলাদেশিদের ভিসা পেতে বিশেষ অনুমতি লামানার প্রয়োজন হয়, যা বাতিল হওয়া প্রয়োজন। প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ দিয়ে রাষ্ট্রদূত জানান, কুয়েতের বাজারে বাংলাদেশের জনশক্তি নিয়োগের ক্ষেত্রে লামানা প্রথা বা বিশেষ অনুমতি অপসারণের জন্য দ্বিপাক্ষিক আলোচনা চলছে। সেই সাথে 10,000 নার্স নিয়োগের জন্য কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকা পাঠিয়েছে বাংলাদেশ। সম্প্রতি আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আর এর সুফল পেতে প্রবাসীদের আইন মেনে চলার পরামর্শ দেন তিনি। লামানার উঠলে আমাদের সবার জন্য অনেক উপকার হবে। আমাদের এই বিদেশে আসার খরচটা কমে যাবে, আমাদের ব্যবসায়ীরা আসতে পারবেন, বাজার যাচাই করতে পারবেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। যেটা আমি আপনাদের সবসময় বারবার বলি যে আমরা যে দেশে অবস্থান করছি সেই দেশের আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। সৌদি আরবের দাম্মামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাম্মাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। দাম্মাম প্রতিনিধি রাহুল পারভেজ জানান, দাম্মাম ফয়সালিয়াতে একটি হল অডিটোরিয়ামের শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সংগঠনের সদস্য সচিব ইউসুফ আলীর সঞ্চালনায় সংগঠনের আহ্বায়ক কাশেম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ দাম্মাম কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বাঞ্চল প্রদেশ কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা শওকত কামাল, আব্দুল হাই, শফিকুল ইসলাম শিপন, শামসুদ্দিন মিঠু, বিসমিল্লা মঞ্জু, মোজাম্মেল হোসেন সাগর, নূর সাফা মজুমদার টিপু, আবুল খায়ের, পারভেজ মোস্তফা সহ আরও অনেকে। সৌদি আরব লক্ষ্মীপুর জেলা বিএনপির আয়োজনে 54তম বিজয় দিবস ও লক্ষ্মীপুরের বিএনপির 2 নেতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির পৃষ্ঠপোষক আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু ও বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. ফরিদউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন পাটোয়ারি। এ সময় আগত অতিথিরা তাদের বক্তব্যে নির্বাচনের প্রস্তুতি ও ফ্যাসিবাদী সরকারকে বিচারের আওতায় আনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানান।